ব্লাস্ট সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভালো আছেন, সুস্থ আছেন। একটা কথা বলেন তো, চায়ের রাজ্যে গিয়েছেন, দুটি পাতা একটি কুড়ি তুলতে দেখছেন একজন নারী চা শ্রমিককে, দেখে আপনার মধ্যে একটা আনন্দ হয়েছে এবং তাদের মতো করে তাদের যেই ঝাঁকাটা আছে সেটা কাঁধে নিয়ে ছবি তুলতে চাননি এমন একজনকেও কি খুঁজে পাওয়া যাবে? আমার তো মনে হয় খুঁজে পাওয়া যাবে না, কারণ এই দৃশ্যটা আমাদের কাছে ভীষণ আনন্দের, একটা অন্য রকমের খুশি খুশি অনুভূতি দেয় মনে। কিন্তু তাদের মাঝে কি এই খুশি খুশি অনুভূতিটা রয়েছে? তারাও কি ঠিক আমাদের মতো করে চিন্তা করতে পারে বা এই আনন্দের সময়গুলোকে উপভোগ করতে পারে? একটা প্রশ্ন রয়েই যায় এবং আমার কাছে মনে হয় উত্তরটা হবে না। কারণ আমরা যেমন করে জীবনটাকে দেখি, একজন নারী চা শ্রমিক তেমন করে এই পৃথিবীটাকে দেখতে পারেন না। তাদেরকেও আমরা যদি একটা সুন্দর পৃথিবী দিতে চাই, তবে তার জন্য দরকার আমাদের সবার সচেতনতা, এগিয়ে আসা। তাই তো আমাদের এই আয়োজন, এবং সেই আয়োজনের জায়গা থেকে আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে সামাজিক কাঠামোতে প্রান্তিক অবস্থানে থাকা চা বাগানের নারী শ্রমিকদের অধিকার বিষয়ক আলাপচারিতা। এবং এই আলাপচারিতা করবার জন্য আমাদের সাথে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন তামান্না সিং বারাইক, প্রোগ্রাম অফিসার, দলিত নারী ফোরাম, এবং তিনি একজন চা বাগানের কথা বলার জন্য এগিয়ে আসা একজন নারী। এবং সেই সাথে রয়েছেন অ্যাডভোকেট সিফাতি নূর খানম, যিনি অ্যাসোসিয়েট লিগ্যাল স্পেশালিস্ট, ব্লাস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং আমার খুব আনন্দ হচ্ছে যে যিনি চা শ্রমিকদের কথা কিংবা চা বাগানের কথা দায়িত্ব নিয়ে নিজের কাঁধে সবার সামনে কথা তুলে ধরার চেষ্টা করেন, তেমন একজন মানুষকে আজকে আমরা সাথে পেয়েছি, তার সাথে কথা বলতে পারবো। আমি তামান্না সিং বারাইক আপনার কাছেই আসি এবং সেখান থেকেই শুরু করতে চাই, যেখান থেকে আমাদের এই আলোচনাটা শুরু হওয়া উচিত। একজন চা বাগানে বেড়ে ওঠা নারী হিসেবে এই জীবনটাকে কেমন ভাবে দেখেছেন? সামাজিক কাঠামোতে প্রান্তিক অবস্থানে থাকা চা বাগানের কাজ করা নারী শ্রমিকদের আসলে বর্তমান অবস্থাটা কি? ধন্যবাদ আপাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে হচ্ছে যে আমাদের চা বাগানের একটু মানে হিস্ট্রি এখানে না বললেই না, যে চা জনগোষ্ঠী যারা আছেন তারা হচ্ছে 1836 সনে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে মাইগ্রেট হয়ে এসেছেন আসাম, প্রথমে আসামে, তারপর হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম বা অন্যান্য যে জেলা আছে সেখানে। তো এখানে হচ্ছে যে প্রায় 10 লক্ষ চা জনগোষ্ঠী বসবাস এবং বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠী রয়েছেন। বিশেষ করে হচ্ছে চা শ্রমিক নারী এবং পুরুষ যারা আছেন তারা হচ্ছে আপনার চা বাগানে কাজ করে থাকেন স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক হিসেবে। তো চা শ্রমিকদের আমি বর্তমান অবস্থা সম্পর্কে যেটা বলতে চাচ্ছি, যে আসলে পূর্বের যদি আমি ইতিহাস দেখি, তখন হচ্ছে যে মানে মালিক পক্ষ বা যে মজুরিটা মালিক পক্ষ থেকে যে মজুরিটা দেওয়া হতো সেটা হচ্ছে খুবই কম ছিল। এবং সেখানে হচ্ছে তখন আজ থেকে 20-30 বছর আগে মানে খুব মানে কষ্টে থাকতেন চা শ্রমিকরা, যে ধরেন আপনার স্বাস্থ্যগত দিক দিয়ে, তারপর হচ্ছে আপনার যে অন্যান্য যে অধিকার, তাদের শিক্ষা, চিকিৎসা, সেইগুলো থেকে অনেক মানে কষ্টে থাকতেন। আর এখন যে বর্তমানে যে মজুরিটি দেওয়া হচ্ছে সেটিও খুবই কম, সেটি মানে অতটা মানে অপর্যাপ্ত বলতে গেলে। 185 টাকা মজুরি দেওয়া হয় এবং যারা স্থায়ী শ্রমিক তারাই এটা পেয়ে থাকেন, এবং যারা হচ্ছে অস্থায়ী শ্রমিক বা ঠিকায় যারা কাজ করছেন তারা এর চেয়ে আরো কম পেয়ে থাকেন। আর বর্তমান যে প্রেক্ষাপটে বাজারে যে দ্রব্য মূল্য, ধরেন এখন চালের কেজি অনেক 75 টাকা বা এরকম অন্যান্য যে খরচ অনেক বেড়ে গেছে, সেই পরিমাণে একটা চা শ্রমিক পরিবার বা একটা নারীর ক্ষেত্রে 185 টাকা দিয়ে একটি পরিবার চালানো বা তার বাচ্চার স্বাস্থ্য, চিকিৎসা বা অন্যান্য যে খরচ ব্যয় করা, এটা আসলে অনেক অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জের আমি মনে করি। তো আমি মনে করি যে আসলে আমরা চা বাগানকে বাইরে থেকে দেখতে মনে করি খুবই সুন্দর, কিন্তু ভিতরে আসলে মানুষের অনেক
কষ্ট আছে এবং অনেক চ্যালেঞ্জ আছে। এই অল্প টাকা দিয়ে আসলে একটা পরিবার সার্ভাইভ করা আসলে এই বর্তমান যুগে 2025 সালে এটা খুবই মানে একটা চ্যালেঞ্জের বিষয়। মজুরিটাই কি আপনাদের ধরেন একমাত্র একটা কনসার্নের জায়গা? এছাড়া কি ধরেন ওখানে যারা কাজ করছে, চিকিৎসা ক্ষেত্র বলি বা ওখানে যারা বেড়ে উঠছে আপনাদের মতো, যারা ওখান থেকে বের হয়ে আসছেন, তারা কি আসলে প্রপার শিক্ষার ক্ষেত্রে কোনো রকমের কোনো বাধা অনুভব করেন কিনা? যে আমরা আসলে যখন স্কুলে যেতে চাই, সেই স্কুলে যাওয়ার পরিবেশটা তৈরি হয় না, বা আমি একজন চা শ্রমিক হিসেবে যখন চিকিৎসা নিতে যাচ্ছি সেখানে কোনো বাধার সম্মুখীন হচ্ছে, এ ধরনের কোনো সামাজিক প্রতিবন্ধকতা সম্মুখীন হন কিনা? শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে যে বাধা বলতে এখন ধরেন চা বাগানের ভিতরেই এই এই 2025 সালে এখন বর্তমানে চা বাগানগুলোতেই প্রাথমিক বিদ্যালয় আছে। তো প্রাথমিক বিদ্যালয় ধরেন আপনার যেহেতু মানে শ্রমিক কলোনির পাশেই, তো সেখানে আসলে শিক্ষা নিতে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু শিক্ষার ভিতরে যে ধরেন যে কাঠামোগুলো আছে, যেমন একটা ছাত্র বা ছাত্রীকে বা শিশুকে কি কি ধরনের সুযোগ সুবিধাগুলো আরো পেতে হবে একজন চা শ্রমিকের সন্তান হিসেবে, সেগুলো কিছুটা ঘাটতি আছে। এবং হচ্ছে যে ধরেন আমাদের চা জনগোষ্ঠীর নিজেদের ভাষা আছে, তো বাংলা ভাষায় যে মানে পড়াশোনা করাটা আসলে আমি মনে করি একটু 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 সমস্যা হয়, তারপরে চেষ্টা করে যে ভালো করে পড়ার জন্য। কিন্তু আমাদের শিশুদের যে ধরেন স্কুলগুলোতে যদি মনে করেন এই যে বাচ্চাদের পুষ্টিকর খাবার, হ্যাঁ, ধরেন একটা পরিবারে যে যে অর্থ সেটা দিয়ে কিন্তু একটা পরিবারে পুষ্টিকর খাবার জোগানো কষ্ট। যদি স্কুলগুলোতে এরকম প্রপার কিছুটা সুবিধা থাকতো, কিছু খাদ্যের যেমন যদি ব্যবস্থা থাকতো, বা ভালো কিছু ব্যাগ, খাতা, কলম বা স্যান্ডেল যেগুলো দরকার, বা কিছু ওষুধ পাতি, যেমন স্কুলে যদি এগুলো প্রপার ব্যবস্থা থাকে ট্রিটমেন্টের জন্য বাচ্চাদের, যে কোনো কিছু একটা হইলো যে এটা দরকার বাচ্চার, যে একটা ডায়রিয়া হঠাৎ করে হচ্ছে বা একটা কোনো ধরনের জ্বর আসলো, সেই স্কুলেই যদি প্রপার একটা চিকিৎসার ব্যবস্থা থাকে বা একটা ভালো কেয়ারিং এর ব্যবস্থা থাকে, তো আমি মনে করি সেই সুবিধাটা পেলে একটা চা শ্রমিকের সন্তানের জন্য আরো ভালো হবে। তাহলে মানে এতটুকু বোঝা যায় যে সিফাত আপু আমার সাথে একমত হবেন নিশ্চয়ই, যে আসলে আমাদের সকল রকমের সুবিধা হয়তো দেওয়া হচ্ছে, কিন্তু সুবিধাটাকে সম্পূর্ণরূপে এভেইল করার জন্য আসলে অর্থের প্রয়োজন। তো সেই জায়গাটাতে, ওই অর্থের জায়গাটাতেই আমরা এতটা দৈনিক মজুরি আমাদের এতটা কম, যে কারণে আসলে একটা পরিবারকে সঠিকভাবে বেড়ে ওঠা বা পুষ্টিকর খাদ্য অবশ্যই প্রয়োজন একজন বাচ্চাকে বেড়ে ওঠার জন্য। তাদের পোশাকের ক্ষেত্রে পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে। এই সকল বিষয়গুলো আসলে এই মজুরির উপরে অনেকখানি নির্ভরশীল। আরো একটু যদি বিস্তারিত জানতে চাই আপু আপনার কাছে, যে ধরেন সরকারি বেসরকারি অনেক রকমের সুযোগ সুবিধা আমরা ভোগ করে থাকি, সেটা সরকারি চাকরির ক্ষেত্রে হোক, সেটা আসলে অফিসিয়াল কোনো ওয়ার্কের ক্ষেত্রে হোক, বেসরকারি জায়গাটাতে চাকরির জন্য হোক, এই সকল সেক্টরগুলোতে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা আপনারা ফিল করেন কিনা চা বাগানের শ্রমিক হিসেবে? প্রথমত আমি বলবো ধরেন আমাদের চা শিল্পটা আসলে বাংলাদেশে অনেক একটি বড় শিল্প। এই শিল্পটাকে রক্ষার জন্যই কিন্তু চা শ্রমিকরা কাজ করে যাচ্ছেন যুগের পর যুগ ধরে, বংশ পরম্পরায়। এখন হচ্ছে যে যারা হচ্ছে এই চা গাছটাকে যত্ন করছে বা যারা বাংলাদেশের রপ্তানি শিল্পে বিরাট ভূমিকা রাখছে, তাদের তাদের আসলে তাদের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিটা কেমন? ধরেন এখানে শুধু যে মালিক পক্ষ আছে তা না, এখানে সরকার আছে, তারপর অন্যান্য সুশীল সমাজের নেতৃবৃন্দ আছে, আরো যারা বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রি করে, তাদের তাদের দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে যে তারাও তো আমাদের দেশের নাগরিক বা এই যে শ্রমিক হিসেবে তারা এখানে কাজ করে। এখন ধরেন তারা যাদের নাম চা বাগানের নাম আছে তারা চা বাগানে কাজ করছে, যারা একটু লেখাপড়া করে চেষ্টা করছে বেরিয়ে আসার জন্য বা যাদের চা বাগানে কাজ নেই, তো তাদের 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 তো কাজ পেতে হবে অন্য জায়গায়। তো এখন হচ্ছে যে যারা মনে করে যে না, চা শ্রমিকদেরকেও আমাদেরকে কাজ দিতে হবে, তারাও আমাদের দেশের জনগোষ্ঠী বা আমাদের একটা মানে আমাদের ভালোর জন্য কাজ করছে, তো তাদেরকে চিন্তা করতে হবে যে তাদেরকে আমরা কিভাবে আরো ভালো স্কিল করে আমরা আমাদের বিভিন্ন গার্মেন্টসে বা অন্যান্য সরকারি বা বেসরকারি জায়গায় কাজে লাগাতে পারি।
কারণ অনেকে লেখাপড়া করছে কিন্তু কাজ পাচ্ছে না, বিভিন্ন ধরনের কিন্তু এই যে প্রতিবন্ধকতা। কাজ পাচ্ছে না, সেখানে কি আসলে কোনো ধরনের বৈষম্যের শিকারের কারণে কাজ পাচ্ছে না? যেমনটা আমরা দলিত নারীদের ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রেই, যে তারা আসলে যারা পরিচ্ছন্নতা কর্মী, তাদের সন্তানদেরকে যেমন আসলে কোনো রকমের এই জায়গাটাতে একেবারে সহযোগিতাই করা হয় না। আপনারাও কি আসলে ওই ধরনের কোনো ডিফিকাল্টিজের সম্মুখীন হন কিনা? অবশ্যই। ঘটনা হচ্ছে যে ধরেন আমাদের কেউ ছেলে মেয়ে যদি ভালো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, হ্যাঁ, সে যদি মনে করেন কোনো ভালো একটা সাপোর্ট, আমি বললাম না, যেমন আমরা আমাদের জনগোষ্ঠীকে চিনছি যে আমরা একটা চা জনগোষ্ঠী, আমাদের এখানে আদিবাসী সম্প্রদায় আছেন, দলিত সম্প্রদায়ের বসবাস আছে চা বাগানে। তো আমাদের একটা ল্যাঙ্গুয়েজের একটা বিষয় আছে। তারপর হচ্ছে আমাদের যে মানে আচার আচরণ সংস্কৃতি যেটা, এটাও একটু ডিফিকাল্ট। তো ধরেন বর্তমান যে মূল সমাজে সে যদি শিক্ষিত হয়ে বের হচ্ছে, তো তার এখানে কিন্তু কোনো ছায়া নেই, সাপোর্ট নেই। ধরেন ঢাকা শহর বলেন বা অন্য অন্য জায়গায় বলেন, যে একটা সাপোর্টের বিষয় আছে, বা যে কার কাছে গেলে কিভাবে আর একটু মানে উপকার পেতে পারি, এই জিনিসগুলোর একটু হচ্ছে পথ প্রদর্শক নেই। মানে উপরে কোনো পথ প্রদর্শন নেই যে তুমি এই জায়গায় এভাবে আবেদন করো, তাহলে বা এই বলতে জায়গায় হবে যে আসলে বৈষম্যের একটা জায়গা এখানে আছে, ওই জায়গাটাকে আপনারা স্মুথ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। একটা প্রশ্ন মাথায় খুব নক করলো, সেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি যে চা বাগানে সাপের খুব উপদ্রব থাকে। So, আপনাদের এই সেফটি সিকিউরিটির জায়গা থেকে কি আসলে আপনারা সম্পূর্ণরূপে সাপোর্ট পাচ্ছেন, মালিকের কাছ থেকে হোক বা সরকারি অন্য কোনো উদ্যোগের জায়গা থেকে হোক? সেফটি সিকিউরিটি বলতে হচ্ছে যে ধরেন যেটা একটা বলে তো আত্মরক্ষামূলক প্রশিক্ষণ আছে, আবার একটা বলে যে কোনো কিছু থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন, মানে বৃষ্টি থেকে বা ঝড় বা এরকম ধরেন এখন বজ্রপাত হয়। তারপরে এমনও আছে যে আশেপাশে যে বন্য প্রাণী থাকে, তো এগুলার জন্য কোনো ধরনের স্পেশাল যে প্রশিক্ষণ দেওয়া হয় তাও কিন্তু না। আর এত বছর ধরে আমি দেখেছি যে সিম্পল কিছু ধরেন রেইনকোট প্লাস্টিকের এরকম বা এরকম কিছু দেওয়া হয়, যেটা হচ্ছে আসলে অতটা যে সেফ হবে একটা মানুষের জন্য তা কিন্তু না। চা বাগানে হচ্ছে ধরেন জোকের আতঙ্ক আছে, সাপ আছে, তারপর অন্যান্য বন্যপ্রাণী আতঙ্ক আছে, কিন্তু এগুলা থেকে আসলে নিজেকে বাঁচাতে হয়। তো এই আতঙ্ক নিয়ে জীবন যাপন করছেন চা শ্রমিকরা। আমি একটু সিফাত আপুর কাছে আসি, যে এই যে প্রান্তিক পর্যায়ের মানুষরা, আমাদের অবকাঠামোতে তারা এমন একটা জায়গায় বসবাস করছেন, তাদের জন্য আসলে বিশেষ করে এই চা শ্রমিকদের জন্য কি ধরনের আইনি বিধান আছে, স্পেশালি যেটা বলছিলাম যে কোনো ধরনের কোনো সাপের কামড়ে হোক বা অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, তাদের যদি জীবনাবসান ঘটে, সেই জায়গাতে আসলে কোনো রকমের কোনো সাপোর্ট তারা পান কিনা, একটু যদি বিস্তারিত আমরা জানি। আসলে আমি শুনছিলাম তামান্না আপার কথা, সেখান থেকে আমার কাছে যেটা মনে হলো যে আমাদের দেশের আসলে কোনো আইন যে চা শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে না, সীমাবদ্ধতা আছে এরকম তো কিছু নেই। আমার দেশের সকল আইন, একদম সংবিধান থেকে শুরু করে আমার দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন বলি, আমার দেশে দণ্ডবিধি বলি, সমস্ত আইন কিন্তু তাদের জন্য প্রযোজ্য। এমনকি সবচেয়ে বড় যেটা আমি বলবো, যে আমাদের দেশের শ্রমিকদের জন্য যে আইনটা, বাংলাদেশ শ্রম আইন 2006, সেটাও কিন্তু চা শ্রমিকদের জন্য প্রযোজ্য, এবং চা শ্রমিকদের জন্যই কিন্তু সেখানে বেশ কিছু ধারা সেখানে আলাদাভাবে যুক্ত করা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, যেটা কিছুক্ষণ আগে আপনার প্রশ্ন ছিল এবং তামান্না আপার উত্তর ছিল, সেখান থেকে আমি একটু বলবো যে এই যে ব্যক্তিগত সরঞ্জামাদির বিষয়গুলো বলা হচ্ছে, পেশাগত সুরক্ষার যে জায়গাটা বলা হচ্ছে নিরাপদহীন ভাবে আছে, আমার বাংলাদেশ শ্রম আইনে কিন্তু এই জায়গাটা একদমই স্পেসিফিক বলা আছে যে আমার নিরাপত্তাটা থাকতে হবে। আমি যদি শ্রমিক হিসেবে কোথাও কাজ করি, আমার কর্মপরিবেশটা নিরাপদ থাকতে হবে। এখন একজন চা শ্রমিকের আসলে কর্মপরিবেশটাই তো হচ্ছে তার চার যে বাগান, সেই বাগানটা। তাহলে সেই চা বাগানের মধ্যে আমার সেই জায়গাটা নিরাপদ কিনা, সেটা তো আমার মালিককে সেই নিরাপত্তার সরঞ্জামাদিটা প্রদান করবে। কারণ আমার শ্রম আইনের মধ্যে এই বিষয়টা স্পেসিফিক বলা আছে যে যদি কোনো নিরাপত্তা সরঞ্জামাদি আমাকে প্রদান করা না হয় এবং সেই জায়গায় মালিকের দায় দায়িত্ব থেকে থাকে, তাহলে কিন্তু আমি হচ্ছে ক্ষতিপূরণের টাকা পাবো। হ্যাঁ, সেই ক্ষতিপূরণের বিষয়টাও কিন্তু আমার শ্রম আইনের মধ্যে বলা আছে। কিন্তু মানে বাস্তবতার যেটা আসলে যে এরকম বলা আছে, আমার আসলে চা শ্রমিকরা কি সেই বিষয়গুলোকে জানে? বিষয়টা হচ্ছে সেটা। একটুখানি যদি তামান্না আপু বলেন যে আপনাদের অধিকার বিষয়ে কি আপনারা সচেতন? আসলে বর্তমান যুগে যদি আমি এখন যদি দেখি যে আসলে মানবাধিকার, সংবিধান, আইন,
তারপর হচ্ছে আপনার আরো যে কিছু যে মৌলিক যে অধিকার আছে এইগুলো সম্পর্কে হচ্ছে যে চা বাগানে যারা আমাদের মূল চা শ্রমিক যারা আছেন তারা কিন্তু এখনো এটা নিয়ে অতটা মানে অবগত না। কারণ হচ্ছে ধরেন এখানে কমিটি আছে, পঞ্চায়েত কমিটি আছে, বা যারা হচ্ছে মানে আইন নিয়ে যারা কাজ করেন, আমি মনে করি এটা তাদের একটা দায়িত্ববোধের জায়গাও থাকে যে আসলে সাধারণ চা শ্রমিক যাতে আইন বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হয়। আমি মনে করি আমাদের যদি কোনো বড় ধরনের একটা যদি কোনো ঘটনা ঘটে, আমরা কি করি, প্রথমে আমাদের যারা মানে কর্তৃপক্ষ বা নীতি নির্ধারক আমরা বলি, চা বাগানে একটা করে পঞ্চায়েত কমিটি আছে, সেই কমিটির কাছেই আমরা কিন্তু যাই। এখন সেই কমিটিতে কে কতটুকু আইন বিশেষজ্ঞ সেটা তো আমরা জানি না। তারা হচ্ছে ধরেন ওইখানে একটা জাস্ট চা বাগানে পঞ্চায়েত বলে যেটাকে, অভিভাবক টাইপের, যে ধরেন সেটা লিয়াজো মেনটেন করছে মালিক পক্ষের সাথে এবং বাইরে ইউনিয়ন পরিষদ বা অন্যান্য যারা ইসের সাথে। কিন্তু আইন বিশেষজ্ঞ যে এখানে আছেন বা স্পেশালিস্ট বা ধরেন গাইনি ডক্টর বা এই যে বড় কোনো ভালো কিছু ব্যক্তিত্ব, যে ধরেন যে একটা স্পেশাল ট্রিট দিবে, একটা মানুষকে স্পেশাল কেয়ার দিবে, যে ঠিক আছে তুমি এই লিগ্যাল এইড সম্পর্কে এটা এইভাবে করো, এখানে এই তথ্যটা পাবা, সেইগুলো কিন্তু আমাদের নাই বলতে গেলে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত কমিটিতে নারীদের কোনো সংখ্যা রয়েছে? মানে ধরেন একজন নারীর কথা বোঝার জন্য বা নারীদের প্রতিনিধিত্ব করার জন্য হলেও তো একজন পঞ্চায়েতের ওই কমিটিতে নারীর অবস্থান থাকা উচিত। সেই জায়গাটাতে আপনারা কতটা প্রিভিলেজড? বর্তমানে পঞ্চায়েতে নারী কমিটি নারী সদস্যরা আছেন, কিন্তু তারা হচ্ছে যে তাদের যে কথা বলার যে জায়গাটা, সাহস করে যে আরেকটু কথা বলবে, কোম্পানির সাথে লড়াই করে কথা বলবে, বা ধরেন পঞ্চায়েতের মধ্যে যে কথা বলবে, এই জায়গাটা কোথাও একটা ঘাটতি আছে, অ্যাক্টিভ না। যে ধরেন আমার চা বাগানে, বিভিন্ন চা বাগানে এখনো কিন্তু শৌচালয় মানে শৌচাগার নেই। মানে ধরেন একটা মেয়ে সারাদিন কাজ করতেছে, তার একটা ওয়াশরুম লাগতে পারে, বা একটা প্রেগনেন্ট মহিলা কাজ করছে, বা কোনো ইয়াং একটা মেয়ের অনেক কিছু হতে পারে। তো ধরেন সে জায়গায় কিন্তু এখনো কিন্তু চা বাগানগুলোতে স্বাস্থ্য যে আমাদের মেয়েদের যেটা বলে, সেই কিন্তু এখনো ওয়াশরুমের ব্যবস্থা নেই। তো তারপরে যে প্রোটেকশনের আমরা বললাম, বিভিন্ন ধরনের ঝড় বৃষ্টি হলে যে কত কিছু সমস্যা হয় মেয়েদের জন্য, তো এই কথাগুলো কিন্তু আমরা এখনো, আমাদের মেয়েরা কিন্তু এরকম ভাবে এখনো, যারা লিডারশিপে আছেন বা পঞ্চায়েত কমিটিতে, তারা কিন্তু এখনো বলতে পারে না যে কি লাগবে আমাদের। মানে তারাও কোথাও না কোথাও জায়গায় একটা চ্যালেঞ্জের মধ্যে আছে, যদি আমি বলি হয়তো বা আমার কাজটা চলে যেতে পারে। তো এটা একটা ভয় কাজ করে, সেটা পঞ্চায়েত, কাজ চলে যাওয়ার একটা ভয় সবসময় তাদের মধ্যে থাকে, যে কারণে আসলে ভয়েসটাকে রেইজ করা তাদের পক্ষে সম্ভব হয় না। সিফাত আপু, আমার যেহেতু আপনারা আইন নিয়ে কাজ করেন এবং আমি জানি যে ব্লাস্ট আসলে নারীদের পাশে অনেক শক্ত অবস্থানে দাঁড়ান, এই জায়গা থেকে একটু জানতে চাই যে চা শ্রমিক যারা রয়েছেন, নারী চা শ্রমিক, আমরা দেখি যে চা বাগানের ক্ষেত্রে বা যারা এই ধরনের কমিউনিটিতে থাকেন, তাদের ক্ষেত্রে নারীর যে ধরনের প্রোটেকশন দরকার হয়, আমি বলতে চাচ্ছি ধরেন ধর্ষণের শিকার হতে পারে তারা, তারা কোনো না কোনো ভাবে আসলে যে কোনো ধরনের অ্যাসল্টের শিকার হতে পারে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যেতে পারে। এই জায়গাগুলোতে আসলে আইন তাদেরকে কতটা সাপোর্ট করছে, বা ওই কথাগুলো তারা যে বলতে পারছে কিনা? এই জায়গাটাতে একটু বলতে চাই যে আমাদের ব্লাস্টের অভিজ্ঞতাটাই আমি একটু বলবো। আমাদের বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের পক্ষ থেকে কিন্তু আমরা বেশ কিছু, মানে খুব বেশি না হলেও আমরা কিন্তু বেশ কিছু কাজ করেছি চা শ্রমিকদের সাথে। আমরা বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি প্রোগ্রাম করেছি অ্যাওয়ারনেস সেশনের জায়গা থেকে আমরা, এবং সেই জায়গাতে আমরা একটা মিটিংয়ে, আমি যদি একটু অভিজ্ঞতাটা বলি, সেই সভার মাধ্যমে কিন্তু তুলে এসেছে যে আসলে সেই চা শ্রমিকদের মধ্যে থেকেও কিন্তু হচ্ছে আইনজীবী আছেন এবং চা শ্রমিকদের মধ্যে থেকেও এসেছেন। এবং এই যে আমরা আসলে বলবো যে আমাদের জায়গা থেকে কাজ করাটা আরো বৃদ্ধি করা দরকার। এবং সেই জায়গায় আমি বলবো যে আমরা কিন্তু অনেক সময় চিন্তা করি চা আমাদের একটা বড় ধরনের একটা রপ্তানি শিল্পের মধ্যে থাকলেও আমরা কিন্তু আসলে অনেক সময় সবচেয়ে বেশি দৃষ্টিটা দেখছি তৈরি পোশাক শিল্পের মধ্যে। এবং আমাদের জায়গা থেকে আমরা যারা শুধুমাত্র ব্লাস্ট না, যারাই আসলে আমরা শ্রমিকদের নিয়ে কাজ করছি, সেই জায়গা থেকে আমি যদি বলি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজ করা হচ্ছে কিন্তু এই তৈরি পোশাক শিল্প নিয়ে, কিন্তু চা শ্রমিকদের নিয়েও কিন্তু আমাদের ভাবার মতন সুযোগ রয়েছে এবং আমাদের ভাবা উচিত।
এবং সেই জায়গা থেকে ব্লাস্টের একটা কাজের কথা আমি বলবো, আমাদের ব্লাস্টের জায়গা থেকে আমরা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে কিন্তু আমরা একদম ন্যাশনাল লেভেলে আমরা কিন্তু যৌন হয়রানি প্রতিরোধী যে অভিযোগ কমিটি আছে সেটাকে বাস্তবায়নের জন্য কাজ করছি। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরেরই যৌন হয়রানি প্রতিরোধী যে অভিযোগ কমিটি আছে তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়া, সেগুলোকে অ্যাক্টিভ করা, এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। এবং সেই জায়গা থেকেই আমরা কিন্তু হচ্ছে দাইফের সাথে গিয়েও কিন্তু আমরা মৌলভীবাজারে গিয়েও কাজ করেছি, এবং সেখান থেকে বেশ কিছু আমরা তথ্য পেয়েছি যে আসলে আমার মনে হচ্ছে যে এখন চা শ্রমিকদের ক্ষেত্রে একটা বিষয় তো উঠেই এসেছে যে আমাদের যে হাইজেন যে মেনটেনের যে ইস্যুটা, স্যানিটেশনের যে জায়গাটা নারীদের জন্য, সেই জায়গাটা যেমন কাজ করা দরকার, আরেকটা কিন্তু কাজের জায়গাটা রয়েছে আবাসনের জায়গাটা। কারণ আমাদের আইন অনুযায়ী হচ্ছে চা শ্রমিকদের কিন্তু ওই যে যখন আমার চাকরি শেষ হয়ে যাচ্ছে আমার আবাসনটা ছেড়ে দিতে হবে, কিন্তু চা শ্রমিকদের জন্য তো সেটাই তার আবাসন। সেই জায়গাটাতেও আসলে আমি মনে করছি কাজ করাটা প্রয়োজন। একটা ব্যাপার ক্লিয়ার যে আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে যে সকল আইনি সহায়তা, চিকিৎসা সহায়তা যা কিছুই আমরা পাই না কেন, একজন চা শ্রমিক হিসেবে তারা আসলে সম্পূর্ণরূপে সেটাকে এভেইল করতে পারেন। তাহলে আসলে কাঠামোতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা, তামান্না আপু? অবশ্যই কাঠামোতে আমাদের পরিবর্তন মানে আনতে হবে আমি মনে করি। যে ধরেন এখানে আমাদের যেমন শ্রম আইন আছে, তারপরে আরো যে বাংলাদেশে যে জাতীয় স্বাস্থ্য নীতি আছে, বা শিক্ষা নিয়ে যারা জাতীয় শিক্ষানীতি যেসব জায়গাগুলো আছে, সংবিধান বলেন, তারপরে মানবাধিকার ঘোষণাপত্র, তারপরে হচ্ছে আপনার যে বাংলাদেশে যে আমাদের যে আইন আমরা ফলো করি, সেখানে হচ্ছে যে চা শ্রমিকদের কথা সব জায়গায় রাখতে হবে। শুধু চা শ্রমিক হিসেবে না, চা শ্রমিক নাগরিক হিসেবে রাখতে হবে। কেন হচ্ছে যে আপনার অনেক কিছু থেকে কিন্তু চা শ্রমিকরা কিন্তু বঞ্চিত হচ্ছে, যেটা হচ্ছে আমরা দেখছি না, মানে স্বচক্ষে আমরা দেখছি না, কিন্তু এই যে নাগরিক হিসেবে তারা বঞ্চিত হচ্ছে। তো মনে করেন তারা যেহেতু বাংলাদেশের আমাদের চা শ্রমিকরা হচ্ছে বাংলাদেশের নাগরিক, তারা ভোট প্রদান করছে এবং হচ্ছে যে শিল্পের রপ্তানিতে বড় ভূমিকা পালন করছে। তো এই জনগোষ্ঠীকে আসলে পিছিয়ে রেখে কোনো কিছু আসলে উন্নয়ন করা সম্ভব নয়, এবং দেশের উন্নয়নে কিন্তু এই জনগোষ্ঠী কাজ করছে। তো আমি মনে করি এইসব যে নীতি নির্ধারণী যারা পর্যায়ে আছেন এবং যে পলিসিগুলো আছে বা যে আইন আছে, যে নীতি আছে, সব জায়গায় আমি করি চা শ্রমিকদের যুক্ত করা উচিত, এবং চা শ্রমিক স্পেশাল নারীদের স্বাস্থ্যটা এবং নারীদেরকে মানে আরো কিভাবে ভালো নারীদের জন্য কাজ করা যায়, বিভিন্ন যে যারা এনজিও আইএনজিও আছেন, বা যে সরকারি যে বিভিন্ন ধরনের যে প্রজেক্ট গুলো সরকার কাজ করছেন, তারা কিন্তু এখন কিন্তু আমাদের চা শ্রমিকদের নিয়ে কাজ করা উচিত আমি মনে করি। মাঝখানে কিছু কাজ হয়েছিল, কিন্তু ওটা আবার দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে গেছে। তো এখন বেশিরভাগই কিন্তু রোহিঙ্গা ইস্যু এগুলা নিয়ে অনেক আলোচনা হয় বাইরের, কিন্তু আমাদের চা জনগোষ্ঠীটা কিন্তু এখন মানুষ কথাই বলে না, খুব কম কথা বলে। তো আমি মনে করি যারা অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, বা যারা শ্রমিক আন্দোলনে যারা আছেন, বা যারা হচ্ছে সমাজে মূল ধারায় ভালো জায়গায় যারা কথা বলছেন, মানুষের নিয়ে যারা কাজ করেন বা কথা বলেন, তাদেরকে চা শ্রমিকদের এই যে সমস্যা বা অধিকার যে এই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ করে দিতে হবে, জায়গা করে দিতে হবে, এবং চা শ্রমিক লিডারশিপকে সামনের দিকে নিয়ে আসতে হবে। এবং চা শ্রমিক থেকেও আমি মনে করি ভবিষ্যতে সায়েন্টিস্ট হবে, বিজ্ঞানী হবে, এবং হচ্ছে বড় স্পেশালাইজড হবে, ভালো বিশেষজ্ঞ এবং ভালো ডক্টর হবে, যদি আপনারা তাদেরকে সহযোগিতা করেন, সহায়তা করেন, পথ প্রদর্শনা করেন। এবং চা বাগানে যারা চা শ্রমিক ছেলে মেয়েরা আছে, তারা ভালো কিছু করতে চায়, তারা স্কিল হইতে চায়, তারা সবসময় চায় যে আমি যদি সুযোগটা পেতাম। অনেক চা বাগানের ছেলে মেয়ে যারা এই জেনারেশনে আছে, তারা কিন্তু অনেক সুযোগ পাচ্ছে না, এবং পড়াশোনার অনেকে কিন্তু অনেক সুযোগ পায় না। অনেকে হয়তো বা মনে করে যে এই যুগে আবার কি, এই যুগে ছেলেমেয়েরা হয়তো বা অনেক ভালো আছে, কিন্তু আমাদের চা বাগানে যারা এরকম আরো চা জনগোষ্ঠী সহ অন্যান্য যারা জনগোষ্ঠী আছে, দলিত কমিউনিটি বলেন বা অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের ছেলে মেয়েদের পারিবারিক অবস্থা কিন্তু খুবই কঠিন, খুবই পড়ালেখা তারা কষ্টে আছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে। পুরোটা আলোচনার মধ্যে সিফাত আপু, আমি আসলে তামান্না আপুর কাছে এটাই প্রশ্ন ছিল যে আমাদের সাধারণ সংগঠক যারা রয়েছেন, কর্মীরা, যারা মানবাধিকার কর্মীরা রয়েছেন, সরকারি বেসরকারি নানা রকমের এনজিওস গুলো কাজ করছেন, তাদের আসলে কিছু করণীয় আছে কিনা সেটা তিনি আসলে বলে দিলেন তার কথার মধ্য দিয়ে। আপনি কি মনে করেন যে আসলে যেই সমস্যার কথাগুলো শুনলাম, সেখানে তাদের এই সমস্যার উত্তরণের জন্য আমরা আসলে কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, শর্টলি যদি শুনি?
একদমই আমাদের কাজটাই কিন্তু হচ্ছে সেখানে নিজেদের মানে সকলের পাশে থাকে, এবং শ্রমিকদের সাথে আমরা যেহেতু হচ্ছে ব্লাস্ট থেকে কিন্তু আমরা শ্রম অধিকারটা নিয়েই কাজ করছি, এবং সেই জায়গা থেকে ব্লাস্ট সহ যারা হচ্ছে সমমনা যারা অধিকার বাস্তবায়নের যারা প্রতিষ্ঠান আছে, সংগঠন আছে, তাদের কার্যক্রমটাই করা উচিত যে অধিকার বাস্তবায়নে কাজ করে। এবং তার মধ্যে একটা বিষয় আমি এখানে বলতে চাচ্ছি যে এখনো কিন্তু চা শ্রমিকদের যে জায়গাটা, আমরা কিন্তু এটার আগে কথা বলতে গিয়ে, আমি তামান্না আপার সাথে কথা বলতে গিয়ে একটা বিষয় জানার সুযোগ হয়েছে, সেটা হচ্ছে সম্মানের যে জায়গা, যে আমরা কিন্তু এখনো হচ্ছে চা শ্রমিকদের সাথে সেই সম্মানটা নিয়ে কথা বলছি কিনা, এটা হচ্ছে বড় একটা বিষয়, এবং সম্মানের জায়গাটা আগে আনা উচিত। তখনই কিন্তু আসলে আমরা পারবো যে এই যে আমরা বলছি যে আমার সেই চা শ্রমিকের সন্তানরা একটা স্বাভাবিক সমাজে গড়ে উঠবে, বেড়ে উঠবে, সেই জায়গাটা তৈরি করতে পারবো যদি সম্মানটা দিতে পারি। খুব সুন্দর করে আসলে আপনাদের দুজনেরই কথা শুনলাম। একদমই আয়োজনের শেষের দিকে আমি দুজনকে ধন্যবাদ জানাতে চাই এই বিষয়টাকে উত্থাপন করবার জন্য এবং এটা নিয়ে কথা বলবার জন্য। তামান্না আপু, অনেক শুভকামনা রইল আপনার এই ভয়েসটা আসলে বাংলাদেশের আনাচে কানাচেতে পৌঁছা যাক, এবং আপনারা যেই জায়গাটাতে লড়াই করছেন সেই লড়াইয়ের জায়গাটায় সফল হন, সেটাই প্রত্যাশা রাখছি। সিফাত আপু, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এতটুকু শুধু বলতে চাই, সিফাত আপুর যেই লাস্ট কথাটা ছিল, একজন চা শ্রমিককে বা একজন চা নারী শ্রমিককে, চা বাগানে যারা কাজ করেন, তাদেরকে আসলে সম্মানটা আমরা যেন প্রদর্শন করি এবং তাদের যে কোনো চাওয়ার পাশে যেন আমরা দাঁড়াতে পারি, সেই প্রত্যয় নিয়ে আজকের মতো ব্লাস্ট সংলাপ থেকে আমি নাহিদা আফরোজ সুমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।